ওয়েলকাম টু গ্রাসরুট। আমি স্বস্তিক। একটা ছোট্ট সেশন নিয়ে আমি হাজির হয়েছি। বিষয়বস্তু স্কুল সার্ভিস কমিশনের ইতিহাস। ক্লাস 9, 10, 11, 12-এর জন্য যে পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে হতে চলেছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই আমরা এই প্রতিষ্ঠানের তরফ থেকে ক্লাস দেব, কিন্তু সেটাই বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা কিভাবে এই 3 মাসে, মাত্র 3 মাস আমাদের হাতে সময় আছে, এই মাসটা তার সঙ্গে জুলাই এবং আগস্ট, এই 3 মাসে এত বড় সিলেবাসটা আমরা কি করে কভার করব, কিভাবে পড়তে হবে, এখানে আমরা কিভাবে পড়াবো, কোন পদ্ধতিতে, এইগুলো নিয়ে আমি একটা ছোট্ট সেশন আগামী আধ ঘন্টায় করবো। খুব মন দিয়ে শুনবে, কারণ সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যেহেতু আমাদের হাতে সময় কম, একটা বড় সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। যদিও সিলেবাসটা তোমরা প্রত্যেকেই জানো। স্কুল সার্ভিস কমিশন যখন প্রথম শুরু হয়েছিল, প্রথম পরীক্ষা হয়েছিল 1999-এ, মানে আজ থেকে বুঝতেই পারছো 16 বছর আগে। সেই সময়ের যে সিলেবাস ছিল আর আজকের সিলেবাস একই রয়ে গেছে। সিলেবাসের কিন্তু কোনো চেঞ্জ নেই। কিন্তু এই কবছরে স্কুলের সিলেবাস অন্তত একাধিকবার পরিবর্তন হয়েছে। অর্থাৎ প্রথম যখন স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়, তখনকার যা সিলেবাস ছিল 9 থেকে 12, সেই সিলেবাসের সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ইতিহাসের সিলেবাস তৈরি হয়েছিল। কিন্তু তারপর অন্তত দুবার সিলেবাস চেঞ্জ হয়েছে। একটা হয়েছে 2003-4 সাল নাগাদ, আরেকবার হয়েছে এই সরকার, বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার ক্ষমতায় আসার পর। এবং এটা তোমরা নিশ্চয়ই জানো যে 11-12 সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, এবং সেমিস্টার সিস্টেম হয়ে যাবার পর 11-12-এরও কিন্তু আবার নতুন করে সিলেবাস হচ্ছে। আপাতত 3টে সেমিস্টারের বই বেরিয়ে গেছে, 4th সেমিস্টারের বই এখনো বেরোয়নি, লেখালেখি চলছে, সেটাও বেরিয়ে যাবে। অর্থাৎ 11-12-এর সিলেবাসও কিন্তু আবার নতুন করে বদলাচ্ছে। কিন্তু এর কোনোটাই আমাদের স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে রিফ্লেক্টেড হয়নি। অর্থাৎ সেই পুরনো সিলেবাস যা ছিল তাই আছে। আগে আমরা চট করে সিলেবাসটা একটু দেখে নিই, কি আছে আমাদের সিলেবাসে। শুরু হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি দিয়ে। এটা নতুন করে বলার কিছু না, আমি একটু স্ক্রিন থেকে সরে যাই যাতে তোমরা দেখতে পারো। এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দিয়ে আমাদের সিলেবাস শুরু হয়। অর্থাৎ এখানে যেটা মিসিং সেটা হচ্ছে প্রি হিস্ট্রি, প্রাগৈতিহাসিক যুগ, যেটা কিন্তু মোটামুটি এখনকার সিলেবাসে থাকে। ইন্ডিয়ান হিস্ট্রি যে ক্লাসেই পড়ানো হোক না কেন, প্রাগইতিহাস বা প্রি হিস্ট্রি আমাদের সিলেবাসে থাকে, সেটা কিন্তু আমাদের এখানে নেই। কিন্তু তারপর থেকে পরপর ইন্ডিয়ান হিস্ট্রির দেখো একটা একটা করে সেগমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এনসেন্ট হিস্ট্রি মোটামুটি ঢোকানো আছে। মেন টপিকগুলো দেওয়া আছে: ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক এজ, ষোড়শ মহাজনপদ, প্রোটেস্ট্যান্ট রিলিজিয়াস মুভমেন্ট, প্রতিবাদী ধর্ম আন্দোলন, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত, পাল এবং সেন। দেখো এখানে খুব পরিষ্কার করে বলে দিই, সাউথ ইন্ডিয়া, আর্লি মিডিভেল সাউথ, অর্থাৎ মোটামুটিভাবে 600 থেকে 1200 খ্রিস্টাব্দ, এই যে সময়কালটা, পল্লব, চালুক্যদের কিন্তু মোট 3টে বংশ আছে দাক্ষিণাত্যে। একটা হচ্ছে আর্লি ওয়েস্টার্ন চালুক্য, একটা হচ্ছে ওয়েস্টার্ন চালুক্য, আর একটা হচ্ছে ইস্টার্ন চালুক্য, অথবা বাদামির চালুক্য, কল্যাণীর চালুক্য এবং ভেঙ্গির চালুক্য। তার সঙ্গে অবশ্যই থাকবে পান্ডিয়া, রাষ্ট্রকূট, কিন্তু এগুলো কোনোটাই তোমাদের সিলেবাসে নেই। এবার আমি জানি না এই সিলেবাস কতখানি ফলো করা হয় যখন প্রশ্নপত্র তৈরি হয়, কারণ সাউথ ইন্ডিয়া বা আর্লি মিডিভেল সাউথ স্কুলের সিলেবাসে আছে। এটা কিন্তু তখনও ছিল, যখন এই সিলেবাসটা তৈরি হয়েছিল 90-এর দশকের শেষে, তখনও কিন্তু সাউথ ইন্ডিয়া ক্লাস 9-10-এর সিলেবাসের মধ্যে ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা বাদ গেছে, ফলে এখান থেকে প্রশ্ন তখন অন্তত আসতো না, এটা খুব পরিষ্কার। কিন্তু এখন এমসিকিউ এর জামানা। 60 নম্বরের প্রশ্ন আমরা জানি, যে কোনো সময় একটা আধটা প্রশ্ন কিন্তু চলে আসতেই পারে কোনো একটা মানে সিলেবাসে নেই এমন কোন একটা জায়গা থেকে কিন্তু চলে আসতেই পারে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী একেবারে বাদ দেওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ নয়। অন্তত বেসিক কিছু ইনফরমেশন, অর্থাৎ ধরা যাক পরবর্তী চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, পল্লবদের প্রতিষ্ঠাতাকে, বা একটা খুব গুরুত্বপূর্ণ মন্দির যেমন ধরা যাক বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন, এরকম একটা ইনফরমেশন আমার মনে হয় পড়ে যাওয়া ভালো। কিন্তু হ্যাঁ, ইটস আ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট সাউথ ইন্ডিয়া আমাদের সিলেবাসের মধ্যে নেই। এবং হিসেব মতো দেখো
হর্ষবর্ধনও কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে নেই, পুষ্যভূতিরাও কিন্তু অ্যাবসেন্ট, কিন্তু এগুলো একটু দেখে যেতে পারলে ভালো। সেকেন্ড সেগমেন্টে যেটা রয়েছে দিল্লি সুলতানেট, এখানে মোটামুটি সবই রয়েছে। স্লেভ ডাইনেস্টি, যদিও এখন স্লেভ ডাইনেস্টি বলা হয় না, খলজি তুগলক দেখতে পাচ্ছ, অ্যাডমিনিস্ট্রেশন, দ্য প্রবলেম অফ থিওক্রেসি, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি বিজয়নগর তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, কিন্তু বাহমনি নেই। এগেন একটু আধটু পড়ে যেতে পারলে ভালো, একেবারে হেরে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয়তো হবে না, কিন্তু মানে সব থেকে বড় জিনিস হচ্ছে সময়। পড়তে তো পারলে ভালোই হয়, সময়টা কতটা এইটা অবশ্যই ম্যাটার করবে। সুতরাং কিছু জিনিস আছে যেগুলো নিজেদের পড়ে নিতে হবে। 3 মাসের মধ্যে কোনো ইনস্টিটিউট বা কোনো মাস্টারমশাই বা দিদিমণির পক্ষে কিন্তু ধরে ধরে সমস্ত কিছু পড়ানো সম্ভব নয়, আর বিশেষ করে যেগুলো সরাসরি সিলেবাসের মধ্যে নেই এগুলো তো আরোই হয়তো পড়ানো সম্ভব নয়। সুতরাং মৌলিক কিছু তথ্য, কে প্রতিষ্ঠাতা, কে শ্রেষ্ঠ রাজা, কে শেষ রাজা, একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এইগুলো কিন্তু একটু নিজেদের দেখে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সুলতানিয়ে যে কি দেখলাম, বিজয়নগর কিন্তু সিলেবাসের মধ্যে আছে, অতএব এটা কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে, কিন্তু বাহমনি নেই। মধ্যযুগের বাংলায় ইলিয়াস শাহী, হুসেন শাহী বংশ, হিসেব মতো তোমাদের কিন্তু পড়তে হচ্ছে না। কিন্তু আবার বলছি, এমসিকিউ একটার দা প্রশ্ন চলে আসলে কিছু করার থাকবে কি তখন? অতএব বেসিক ইনফো আমাদের কিছু জানতে হবে। চলে আসবো থার্ড সেগমেন্টে, মানে থার্ড ইউনিটে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুঘল জামানা খুঁটিনাটি কিন্তু রয়েছে, এবং সবটাই রয়েছে, বাবর থেকে শুরু করে আকবর, এবং আকবরের পরবর্তীকালেও কিন্তু আমাদের পড়তে হচ্ছে। দেখো 3 থেকে 4-এ আমরা চলে আসছি, শাহজাহান থেকে 4 নম্বর, শাহজাহান অ্যাকচুয়ালি জাহাঙ্গীর থেকে 4 নম্বর সেগমেন্টটা শুরু হচ্ছে, অর্থাৎ মুঘলটা পুরো পড়তে হবে। এখানে সব কিছু আছে, মুঘলদের রাজনৈতিক ইতিহাস, টেরিটোরিয়াল এক্সপ্যানশন, দেখো তাদের অ্যাডমিনিস্ট্রেশন, মনসবদারি সিস্টেম, দেখতে পাচ্ছ রিলিজিয়াস পলিসি, সমস্ত কিছু এখানে পড়তে হচ্ছে, ইনক্লুডিং শিবাজি, খুব গুরুত্বপূর্ণ, শিবাজিও কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। সুতরাং মুঘল ইন্ডিয়াটা আমাদের ডিটেলসে পড়তে হবে, এবং এইখানে দেখো একটা জিনিস কিন্তু মিসিং, কিন্তু পড়তেই হবে, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার, যেটা মুঘলদের সব থেকে বড় সম্পদ। এটা এখানে তোমাদের সিলেবাসের মধ্যে পরিষ্কার করে কোথাও লেখা নেই, কিন্তু এটা আমাদের পড়তেই হবে, এটা না পড়লে কিন্তু হবে না। আর তার সঙ্গে রয়েছে কিছু আঞ্চলিক শক্তির বিকাশ, যেটা তোমরা দেখতে পাচ্ছ, রাইজ অর গ্রোথ অফ দি রিজিওনাল পাওয়ার্স, সেখানে বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ এইগুলো বলা হচ্ছে, কিন্তু এটা 18th সেঞ্চুরির, এটা কিন্তু ঠিক সেই অর্থে মুঘল জামানার সমসাময়িক নয়, মানে সমসাময়িক কিন্তু সেটা লেটার মুঘলসদের সমসাময়িক। গ্রেট মুঘলসদের সমসাময়িক কোনো আঞ্চলিক ইতিহাস কিন্তু একমাত্র মারাঠা ছাড়া, শিবাজি ছাড়া আর কিন্তু নেই সিলেবাসে। 18th সেঞ্চুরিতে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে স্বাভাবিকভাবেই বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ ঘটবে, যারা পরবর্তীকালে ব্রিটিশদের সঙ্গে লড়াই করবে। তাহলে নবাবী বাংলা পড়তে হবে, মুর্শিদ কুলি খান থেকে সিরাজউদ্দৌলা, মীর কাসিম পড়তে হবে, অযোধ্যা, হায়দ্রাবাদ আমরা টাচ করে যাব, এর বেশি আমাদের কিছু দরকার নেই। আর অবশ্যই মারাঠাদের দ্বিতীয় সাম্রাজ্য, পেশওয়াদের নেতৃত্বে মারাঠাদের উত্থান, এটা তো আমাদের পড়তেই হবে, এইটাও আছে, এটা আমাদের 5 নম্বর ইউনিটের মধ্যে থাকবে। সুতরাং 5 নম্বর ইউনিটে দেখো আমাদের এই জিনিসগুলো একটু পড়তে হচ্ছে, অর্থাৎ একটু হয়তো কেটে গেছে তোমাদের স্ক্রিনের মাথাটা, তাতে অসুবিধে কিছু নেই। এটা হচ্ছে 5 নম্বর ইউনিট, এখানে পরিষ্কার দেখো সিরাজউদ্দৌলার প্রসঙ্গ আসছে, মীর কাসিম আসছে, এবং ইংরেজদের সঙ্গে বিরোধিতার কারণগুলো এখানে খুব পরিষ্কার করে আমাদের পড়তে হবে, এবং তার সঙ্গে কলোনিয়াল ইকোনমি খুব ইম্পর্টেন্ট পার্ট। তার মধ্যে কি কি পড়বে লেখা আছে একদম, দেখো ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট, ড্রেন অফ ওয়েল, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, লিমিটেড ডেভেলপমেন্ট অফ মডার্ন ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ কলোনিয়াল ইকোনমি আমাদের খুব ভালো করে পড়তে হচ্ছে। সেখানে ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্টগুলো পড়তে হবে, চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, মহালওয়ারি বন্দোবস্ত, এগুলো কিন্তু কনসেপচুয়াল জিনিস। ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ট্রেন অফ ওয়েল থিওরি, এবং মডার্ন রাইজ অফ অর গ্রোথ অফ মডার্ন ইন্ডাস্ট্রি, আধুনিক শিল্পের বিকাশ, যেটা 19th সেঞ্চুরির শেষ থেকে হচ্ছিল, এবং 20th সেঞ্চুরির গোড়াতেও, যেটা আমরা কিন্তু দেখলাম। তাহলে এইভাবে কিছু জিনিস আমাদের কিন্তু একটু জোর দিয়ে পড়তে হচ্ছে। কলোনিয়াল ইকোনমির পার্ট অবশ্যই আমাদের জোর দিয়ে পড়তে হবে, বিশেষ করে
11-12 জন্য। 9-10 সিলেবাসটা আমি আলাদা করে বলছি, এখানে আমি যেটা শো করছি সেটা 11-12 সিলেবাস। 9-10 সিলেবাসে কিছু কিছু জিনিস কম থাকে, যেটা তোমরা জানো, আমার নতুন করে আর বলার কিছু নেই। হ্যাঁ, যে ধরো এই যে কলোনিয়াল ইকোনমির ওপর এখানে অনেকটা জোর পড়ছে, সেটা হয়তো 9-10 সিলেবাসে ততটা নেই। কিন্তু আমি আবার বলছি, দেখো এটা কিন্তু এমসিকিউ এর ফরম্যাট। যখন প্রথম পরীক্ষা হয়েছিল 99-এ, মাথায় রাখতে হবে সেটা কিন্তু তখন ছিল ডেসক্রিপটিভ ফরম্যাট, অর্থাৎ এই সিলেবাসটা কিন্তু ডেসক্রিপটিভ ফরম্যাটের জন্য তৈরি করা। এখন এটা এমসিকিউ ফরম্যাটেও চালানো হচ্ছে। সুতরাং 1 নম্বরের একটা প্রশ্ন যে কোনো জায়গা থেকে তুলে দিতে পারে, খুব পরিষ্কার কথা। সুতরাং সিলেবাস একটা রয়েছে ঠিক কথাই, কিন্তু এটাকে আক্ষরিক অর্থে আমরা যদি অনুসরণ করি, অন্যের মতো যদি অনুসরণ করি, কিছু প্রশ্ন কিন্তু হাতের বাইরে চলে যেতেই পারে। এটা এমসিকিউ ফরম্যাটে 9-10-11-12 একবারই পরীক্ষা হয়েছে 2016-তে। সেই প্রশ্নপত্র আমি আশা করছি অনেকের কাছেই হয়তো আছে, দেখলেই বুঝতে পারবে যে সবসময় কিন্তু এই সিলেবাসটা অক্ষরে অক্ষরে ফলো করা হয়নি, এবং তারপর থেকে তো আর পরীক্ষা হয়নি। কাজেই আমাদের হাতে নমুনা খুব কম যে এই ডেসক্রিপটিভের সিলেবাস থেকে এমসিকিউ ঠিক কি রকম আসতে পারে, নমুনা আমাদের হাতে খুব কম। যদি প্রত্যেক বছর বা 2 বছর অন্তর 1 বছর পরীক্ষা হতো, তাহলে অন্তত আরো 4-5টা পরীক্ষা এই 8-10 বছরে হয়ে যেত। তাহলে আমরা আরেকটু হয়তো ভালো জায়গায় থাকতে পারতাম, বুঝতে পারতাম যে ঠিক কি ধরনের এমসিকিউ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় দিচ্ছে। অর্থাৎ একটা ট্রেন্ড বোঝা, একটা ট্রেন্ড, একটা প্রবণতা, কি ধরনের প্রশ্ন আসছে, সেটা একাধিক বছর পরীক্ষা হলে অনেকটা সহজ হতো আমাদের পক্ষে জিনিসটা অনুধাবন করা। কিন্তু সেটা যেহেতু হয়নি, অতএব আমাদের কিন্তু নিজের মতো করে খানিকটা পড়তেই হবে। এবং অন্যান্য পরীক্ষায় হিস্ট্রির এমসিকিউ, ধরো সিভিল সার্ভিস ইনক্লুডিং ইউপিএসসি কি ধরনের প্রশ্ন হয়, নেট সেটের প্রশ্ন কিরকম হয়, এগুলো একটু আমাদের কিন্তু চেখে দেখতেই হবে, খুব পরিষ্কার কথা। যদিও নেট সেটের মতন অত কঠিন প্রশ্ন হয়তো এখানে হবে না, কিন্তু ডব্লিউবিসিএস প্রিলির মতন এত সহজ প্রশ্নও কিন্তু হবে, এটা আবার আশা করা যায় না। অর্থাৎ আমার যেটা ধারণা, মোটামুটি মিডিয়াম থেকে হার্ড এইরকম রেঞ্জে একটা প্রশ্ন হবে। এবার অবভিয়াসলি 60টা প্রশ্নের 60টাই কখনো কঠিন তো হতে পারে না, বা মাঝারিও হতে পারে না, কিছু সহজ প্রশ্ন থাকবেই, আমি আসবো সেই প্রসঙ্গে। কিন্তু এই সিলেবাসটা জাস্ট আছে 1999 সালে প্রথম যখন পরীক্ষা হয়েছিল সেই সময় থেকে আছে, তাই আমরা হয়তো একটু বলে দিচ্ছি, কিন্তু এটা ডেসক্রিপটিভের সিলেবাস ছিল। সুতরাং অক্ষরে অক্ষরে এই সিলেবাস এমসিকিউ যখন এখন ফরম্যাট সেখানে ফলো করা হবে বা অনুসরণ করা হবে তা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। সুতরাং এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে। তাহলে কলোনিয়াল ইকোনমির ওপর জোরটা 9-10 থেকে 11-12 পরীক্ষায় হয়তো বেশি করে পড়বে। এছাড়া বেশ কিছু অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, পাইক, চুয়ার, পলিগার রেবেলিয়ান, আর্লি রেজিস্ট্যান্সের মধ্যে। তারপর মুসলিম পুনরুজ্জীবনবাদী আন্দোলন, ওয়াহাবি ফারাজি দেখতে পাচ্ছ তোমরা। এছাড়া কিছু স্পেসিফিক বিদ্রোহের কথা বলা হয়েছে, সাঁওতাল বিদ্রোহ, অবশ্যই 1857 সালের মহাবিদ্রোহ, তার ডিটেলসটা পড়তে হবে। আর তার সঙ্গে আমাদের পড়তে হচ্ছে ধর্ম সমাজ সংস্কার আন্দোলন, পাশ্চাত্য শিক্ষার বিস্তার, রামমোহন ইয়ং বেঙ্গল, বিদ্যাসাগর থেকে ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ। এবং এই তালিকাটা কিন্তু অসম্পূর্ণ, আরো নাম আছে এখানে, দেবেন ঠাকুর আসবে, ঠিক আছে, বিবেকানন্দ আসতে পারে, রামকৃষ্ণ দেব আসতে পারে, বীরেশলিঙ্গম, কিংবা মালাবাড়ি, কিংবা জ্যোতিবা ফুলে, নাম কিন্তু প্রচুর আছে। এদের সম্পর্কে আমাদের কিন্তু অবশ্যই একটা ধ্যান ধারণা তৈরি করে রাখতে হবে। অর্থাৎ একটা খুব বড় চ্যাপ্টার হচ্ছে এই ধর্ম সমাজ সংস্কার আন্দোলন এবং পাশ্চাত্য শিক্ষার বিস্তার। সেখানে শিক্ষা কমিশনগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে তৈরি হয়েছিল, বা কোন শিক্ষা কমিশনের কি বৈশিষ্ট্য, যেমন হান্টার কমিশন 1880-র দশকে, সেটা প্রাইমারি এডুকেশনের ওপর জোর দিচ্ছে। তাহলে এইরকম ভাবে শিক্ষা বিস্তার, এগুলো প্রত্যেকটাই আমাদের সিলেবাসের মধ্যে আছে, এটা কিন্তু পড়তে হবে। তারপর অবশ্যই কংগ্রেসের জন্ম বা তার আগে দেখতে পাচ্ছ কংগ্রেসের পূর্ববর্তী প্রতিষ্ঠানগুলো আমাদের পড়তে হচ্ছে, অর্থাৎ আর্লি স্টেজেস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। সেখান থেকে এক্সট্রিমিজমের জন্ম, অ্যান্টি পার্টিশন স্বদেশী মুভমেন্ট, এবং গান্ধী অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে দেখো একটা জিনিস বলা রয়েছে, সেপারেট ইলেক্টোরেট অ্যান্ড দ্য ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল পলিসি। সেপারেট ইলেক্টোরেট 1909 সালের যে কাউন্সিল অ্যাক্ট বা পার্লামেন্ট অ্যাক্ট, সেখানে
প্রথম প্রযুক্ত হয়। কাজে অ্যাক্টগুলো, যে অ্যাক্টগুলো ব্রিটিশ আমলে আমরা দেখেছি, অর্থাৎ 1773 রেগুলেটিং অ্যাক্ট, 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1793 থেকে প্রত্যেক 20 বছর অন্তর 4টে চার্টার অ্যাক্ট, তারপর রাজের আমলে, ব্রিটিশ রাজের আমলে কাউন্সিল অ্যাক্ট যেগুলো রয়েছে, সেখান থেকে 1919-এর গভর্নমেন্ট অ্যাক্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এইগুলোও কিন্তু একটু একটু করে দেখে যেতে হবে। এমসিকিউ যেহেতু যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে, তাহলে গান্ধী আমাদের ডিটেলসে পড়তে হচ্ছে, গান্ধীর মুভমেন্টগুলো। এখানে রিজিওনাল মুভমেন্টগুলো দেয়া নেই, কিন্তু পড়তে হবে। নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মুসলিম লীগ, ডিমান্ড ফর পাকিস্তান অর্থাৎ মুসলিম সেপারেটিজম, সেখান থেকে দেশভাগ স্বাধীনতা, ডিটেলসে পড়তে হবে। দেখো এখানে অনেকগুলো জায়গা কিন্তু হিসেব মতো লেখা নেই, যেমন ধরা যাক সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ লেখা নেই, রিভলিউশনারি অ্যাক্টিভিটিস ক্ষুদিরাম থেকে বাঘাযতীন, বিনয় বাদল দীনেশ লেখা নেই। এইগুলো কিন্তু পড়তে হবে আমাদের। অর্থাৎ সোজা কথাটা হচ্ছে এটাই, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে 1947 প্রায় পুরোটাই আমাদের ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, আমি যেহেতু সিলেবাসে নেই, আর্লি মিডিভেল সাউথ, চোল, চালুক্য, রাষ্ট্রকূট এগুলো হয়তো বলবো না, পড়ো, এই মুহূর্তে সময় কম, কিন্তু বাকি সবই আমাদের পড়তে হচ্ছে। তাহলে এই হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির পার্ট। আমাদের সিলেবাস আপ টু 1947, যদিও বহুদিন হয়ে গেছে স্কুলের সিলেবাস কিন্তু 1964 অর্থাৎ নেহেরু পিরিয়ড পর্যন্ত কিন্তু পড়ানো হচ্ছে। কিন্তু এখানে আমাদের যেহেতু সিলেবাসে নেই, আমাদের সেই নিয়ে আর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, আমাদের সেই জিনিসটা পড়ার দরকার নেই, আমাদের পড়তে হবে না। এবার ওয়ার্ল্ড হিস্ট্রি, যেটা হচ্ছে অনেকের ব্যথার জায়গা। যদিও ওয়ার্ল্ড হিস্ট্রি বলছে, এটা মূলত ইউরোপিয়ান হিস্ট্রি। তাহলে ফরাসি বিপ্লব থেকে আমাদের শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে সেকশনটা, সেখান থেকে নেপোলিয়ান খুব গুরুত্বপূর্ণ একটা অংশ বিশ্বের ইতিহাসে, ইউরোপের ইতিহাসে ফরাসি বিপ্লবের খুঁটিনাটি, নেপোলিয়ানের উত্থান পতন থেকে ভিয়েনা কংগ্রেস, দেখো পরের ইউনিটে থাকবে, ভিয়েনা কংগ্রেস পরের ইউনিটে আছে, মেটারনিশ সিস্টেম, সেখান থেকে 1830-48 সালের বিপ্লব, কিছু কিছু নতুন আইডিয়া, পলিটিক্যাল ইডিওলজিস পড়তে হচ্ছে, ন্যাশনালিজম, লিবারালিজম, সোশ্যালিজম, এই কথাগুলো আমরা হামেশাই শুনি, কিন্তু এগুলোর মানে আমাদের কাছে অনেক সময় পরিষ্কার নয়। ভালো করে এই থিওরিগুলো, কনসেপ্টগুলো পড়তে হবে। আর ইউনিফিকেশন অফ ইটালি, জার্মানি, অর্থাৎ ন্যাশনালিজমের সর্বোচ্চ যে বহিঃপ্রকাশ এখান থেকেই শুরু হচ্ছে, বা ইনফ্যাক্ট তার আগে থেকেই হয়তো শুরু হচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইংল্যান্ড অ্যান্ড ইউরোপ, এই অংশটা 9-10-এর সিলেবাসে নেই। শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব কিন্তু 9-10-এর সিলেবাসে নেই। অর্থাৎ ওয়ার্ল্ড হিস্ট্রিরও কিছু কিছু জায়গা কিন্তু 9-10-এর সিলেবাসে নেই। কিন্তু আবার বলছি, যারা প্রশ্ন করবেন, যেহেতু এমসিকিউ, এত লক্ষ্য করে তারা প্রশ্ন করবেন এতটাও কিন্তু আশা করাটা ঠিক নয়। অতএব বেসিক কিছু জিনিস যেগুলো সিলেবাসে তোমাদের সরাসরি নেই, ওয়ার্ল্ড হিস্ট্রির কথা বলছি, ইউরোপিয়ান হিস্ট্রির কথা বলছি, খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু পড়ে নিতে পারলে ভালো। ওকে, এরপর লাস্ট যে ইউনিটটা আমরা দেখছি, সেখানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ইম্পিরিয়ালিজম, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, কলোনিয়ালিজম কিভাবে আস্তে আস্তে একটা চরম আকার ধারণ করছে, আফ্রিকা কিভাবে দখল হচ্ছে, সেখান থেকে প্রথম বিশ্বযুদ্ধ, কিভাবে পৃথিবী দুটো শিবিরে ভাগ হয়ে গেল, প্রথম বিশ্বযুদ্ধের পর পিস সেটেলমেন্ট অর্থাৎ প্যারিসের শান্তি সম্মেলনের কথা এখানে বলা হচ্ছে, রাশিয়ান রিভলিউশন মাঝখানে আছে, এটা পড়বে তোমরা। আর অবশ্যই ওয়েমার রিপাবলিক, রাইজ অফ নাজিজম ইন জার্মানি মানে হিটলার, ফ্যাসিজম ইন ইটালি মানে মুসোলিনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম, এই যে অংশটা মাথায় রাখবে, এই অংশটা কিন্তু ক্লাস 9-10-এ নেই, 11-12-এ আছে। আমরা 9-10-এ পড়বো কতটা? 9-10-এ পড়বো আপ টু দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ক্লিয়ার? আপ টু দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আমরা পড়বো 9-10-এ। তারপর প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী বিশ্ব অর্থাৎ ইন্টার ওয়ার পিরিয়ড, বিশ্ব নয়, এখানে মেনলি ইউরোপটাই লেখা রয়েছে, ইন্টার ওয়ার ইউরোপ, এবং সেখান থেকে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম হলো, এই জায়গাটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আছে। এবং এই ইউরোপিয়ান হিস্ট্রির পার্টটাই হচ্ছে সব থেকে ব্যথার জায়গা। সোজা কথা সোজা করে বলি, ইউরোপিয়ান হিস্ট্রি আমাদের অন্য কোনো পরীক্ষায় লাগে না। যারা অন্য পরীক্ষা ইতিমধ্যে দিচ্ছ বা দিয়েছ, তারা ইন্ডিয়ান হিস্ট্রিটা হয়তো তুলনামূলকভাবে হাতের মধ্যে হয়তো আনতে পারবে, সহজভাবে, তুলনামূলক সহজভাবে হাতের মধ্যে আনতে পারবে। কিন্তু ইউরোপিয়ান হিস্ট্রি পড়ার অভ্যেস চলে গেছে অনেকে, ফ্রেশ ক্যান্ডিডেট
একদম যারা সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা হয়তো কিছুটা অ্যাডভান্টেজ এখানে পাবে, কিন্তু যারা অনেক দিন আগে পাশ করেছো তাদের পক্ষে এই অংশটা কিন্তু একটা সমস্যা তৈরি করবে। আউট অফ টাচ। আর সত্যি কথা বলতে কি, যখন গ্র্যাজুয়েশন কোর্সেও পড়েছো তোমরা কতখানি ইউরোপের ইতিহাস বুঝে পড়েছো, কতখানি ঠিকঠাক সেই সময় শিখেছিলে, এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই জায়গাটা সবসময় একটু এড়িয়ে পাশ কাটিয়ে চলে যাবার প্রবণতা সবার মধ্যে আছে। সুতরাং বিশেষ জোর দিয়ে পড়তে হবে ইউরোপিয়ান হিস্ট্রির পার্ট। এখান থেকে প্রশ্ন তো অবশ্যই থাকবে, সিলেবাসের মধ্যে রয়েছে। হয়তো 11-12 একটু কম পড়তে হবে, একটু কম বলে সিলেবাসটা, কিন্তু সরি 9-10 একটু কম বলে হয়তো কম পড়তে হবে, 11-12 আরেকটু হয়তো বেশি পড়তে হবে, কিন্তু তাতেও মাথায় রেখো সিলেবাসটা কিন্তু কমই। কারণ এখন ইউরোপিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও অনেক দূর পর্যন্ত কিন্তু পড়ানো হয়, যেটা আগে হতো না। যখনকার এটা সিলেবাস, তখন ওয়ার্ল্ড হিস্ট্রি বা ইউরোপিয়ান হিস্ট্রিও কিন্তু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্তই পড়ানো হতো, স্কুলে কিন্তু এর বেশি কখনো পড়ানো হতো না। কিন্তু এখন তা নয়, এখন কিন্তু স্কুলেও আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি যেমন আগে 47 পর্যন্ত পড়ানো হতো, এটা যখনকার সিলেবাস, তারপর এখন 64 সাল পর্যন্ত পড়ানো হচ্ছে, ঠিক তেমনই ওয়ার্ল্ড হিস্ট্রি বা ইউরোপিয়ান হিস্ট্রি যাই বলি না কেন, সেটাও কিন্তু আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পড়ানো হতো, এখন সেটা পড়ানো হচ্ছে আরো অনেকটা বেশি, অনেক পরবর্তীকালীন জিনিস সিলেবাসের মধ্যে ঢুকে গেছে। সেই হিসেবে সিলেবাসটা কিন্তু ছোটই আমি বলবো। সিলেবাসটা চেঞ্জ হলে কিন্তু সিলেবাসটা আরো বাড়তো, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ কিন্তু নেই। তাহলে ইউরোপিয়ান হিস্ট্রির কনসেপ্টগুলো একটু ভালো করে পড়ো, তথ্যগুলো যেগুলো হয়তো এতদিনে ভুলে গেছো ঝালিয়ে নিতে হবে, বিভিন্ন চুক্তি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন ব্যক্তি, তাদের বিভিন্ন কর্মকাণ্ড, এবং অবশ্যই কিছু কনসেপ্ট। সোশ্যালিজম বলতে কি বোঝায়, ন্যাশনালিজম, ইম্পিরিয়ালিজম, কলোনিয়ালিজম, লিবারালিজম, অর্থাৎ অনেকগুলো কিন্তু অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ধ্যান ধারণা, কনসেপ্ট এখানে কিন্তু পড়তে হচ্ছে। এই পুরো সিলেবাসটার মধ্যে মানে ওয়ার্ল্ড হিস্ট্রি বা ইউরোপিয়ান হিস্ট্রির মধ্যে কতগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেমন ফরাসি বিপ্লব খুব ভালো করে পড়তে হবে নিঃসন্দেহে। তারপর রাইজ অফ ন্যাশনালিজম, সেখানে ইউনিফিকেশন অফ ইটালি জার্মানি পড়তে হবে। বিশ্ব কিভাবে দুটো শিবিরে ভাগ হয়ে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের জন্ম নিল, কোন কোন ফ্যাক্টর সেখানে কাজ করেছে, পড়তে হবে। তাহলে এইগুলো হচ্ছে, জানোই তোমরা, আমার নতুন করে বলার কিছু নেই, তাও একটুখানি আমি জিনিসটা বলে দিলাম। এইগুলো হচ্ছে সিলেবাস, মানে এইগুলো তোমাদের পড়তে হবে। এবং খুব পরিষ্কার কথা হচ্ছে যে, প্রথম কথাটায় চলে আসি, পরিষ্কার কথা হচ্ছে হাতে সময় কম। এইবার কি করে আমরা এটাকে ম্যানেজ করবো, এতগুলো জিনিস আমাদের পড়তে হবে, ম্যানেজটা করবো কি করে? দেখো, কোনো ইনস্টিটিউট বা কোনো ব্যক্তির পক্ষে এই 3 মাসে পুরো সিলেবাসের খুঁটিনাটি সবকিছু পড়ানো সম্ভব নয়। যদি পড়াতে হয় তাহলে সপ্তাহে 5-6টা করে ক্লাস দিতে হবে, তাহলে হয়তো শেষ হওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে মাসে 20-22টা ক্লাস দিলে 3 মাসে গোটা 60 ক্লাস হলে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে, বা 50টা মতো ক্লাস হলে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। এটা তো সম্ভব নয়। তোমরাই বা পড়বে কখন যদি সারাক্ষণ ক্লাস করো? সুতরাং ক্লাসের সংখ্যা লিমিটেড হবেই, কিচ্ছু করার নেই। কিছু জিনিস নিজেদের উদ্যোগ নিয়ে পড়তে হবে। অর্থাৎ সিন্ধু সভ্যতার আবিষ্কারককে এটা ক্লাসে বলে সময় নষ্ট করতে কিন্তু আমরা পারবো না। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বা মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাটের নাম কি ছিল, বা সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীর নাম কি ছিল, এই ধরনের কিছু জেনারেল ইনফরমেশন এগুলো নিজেদের পড়তে হবে। আমরা যেটা করতে পারি, কিছু কিছু কনসেপ্ট, কিছু কিছু জায়গা যেগুলো হয়তো ছেলে মেয়েদের একটু সমস্যা তৈরি করে, যেগুলো নিয়ে ছেলেমেয়েরা সমস্যায় পড়ে, এরকম কিছু জায়গা, কিছু কনসেপ্ট, কিছু জটিল কঠিন জায়গা আমরা আলোচনা করতে পারি। আর প্রত্যেক চ্যাপ্টারের ওপর আমরা কিছু সেট, এমসিকিউ এর সেট প্রোভাইড করতে পারি। অর্থাৎ 2 রকমের আলোচনা হবে। এক, প্রত্যেকটা চ্যাপ্টারের বা সেগমেন্টের সিলেবাসের জটিল কঠিন জায়গাগুলো নিয়ে আলোচনা। আর 2 নম্বর, কিছু প্রশ্ন সামনে রেখে তার উপর আলোচনা। কারণ এমসিকিউ এর অনেক ধরনের ভ্যারাইটি হয়, সেইগুলোর সম্পর্কে পরিচিত হওয়া এটাও কিন্তু খুব জরুরি। শুধু পড়লে হয় না, এমসিকিউ প্র্যাকটিস করাটাও খুব জরুরি একটা কাজ। তাহলে হাতে সময় কম, সাইমালটেনিয়াসলি করতে হবে।
ক্লাসের দুটো সেগমেন্ট থাকবে, আমি ব্যক্তিগতভাবে ক্লাসের দুটো সেগমেন্ট রাখবো। প্রত্যেকটা ক্লাসের একটা সেগমেন্টে থাকবে কিছু কনসেপচুয়াল ডিসকাশন, এক্সপ্লানেশন, ডাউট যদি কিছু থাকে তোমাদের, বা কোনো জায়গাটা যদি মনে হয় বুঝতে পারছি না সেটা তোমাদের বলতে হবে, তা নিয়ে আলোচনা। অর্থাৎ আমরা একটু থিমেটিক অ্যাপ্রোচ করব। ওই ক্রোনোলজিক্যাল অ্যাপ্রোচ, পর পর চলো শুরু করলাম ইন্ডাস ভ্যালি থেকে, পর পর পড়ে যাচ্ছি, এইভাবে পড়ার সময় কিন্তু নেই। থিমেটিক অ্যাপ্রোচ, যে জায়গাগুলো সমস্যা সেই জায়গাগুলো নিয়ে একটু বেশি আলোচনা। আর তার সঙ্গে ক্লাসের দ্বিতীয় পর্যায়ে কি থাকবে? দ্বিতীয় পর্যায়ে থাকবে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা, বিভিন্ন ধরনের এমসিকিউ। এবার এমসিকিউকে আমরা কি করে অ্যাপ্রোচ করব, এইটা হচ্ছে কথা। দেখো, এটা তোমাদের মনে হতে পারে যে এমসিকিউ ফরম্যাটটা আসলে খুব সহজ ফরম্যাট, লিখতে হচ্ছে না, চারটে অপশনের মধ্যে একটা টিক মারছি, উত্তর বের হয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা আসলে ঠিক উল্টো। ডেসক্রিপটিভ ফরম্যাট হলে, সময়টা যেহেতু অল্প, ডেসক্রিপটিভ ফরম্যাট হলে ম্যানেজ করাটা সহজ হতো। হয়তো লেখার অভ্যেস নেই বলে মনে হচ্ছে যে স্যার কি বলছে, এই 3 মাসে কত লেখা প্র্যাকটিস করতে হতো। সেটা কিন্তু তোমাদের সমস্যা যে তোমরা লেখা প্র্যাকটিস করো না। পরীক্ষা দিতে গেলে সবসময় কি আর এমসিকিউ দিয়ে হয়? কিন্তু যাই হোক, সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। যেহেতু ফরম্যাটটা এমসিকিউ, এর চ্যালেঞ্জটা হচ্ছে যে কোনো একটা কর্নার থেকেও প্রশ্ন দিতে পারে। অতএব এমসিকিউ ফরম্যাটে আসলে পড়তে বেশি হয়, অনেক খুঁটিনাটি জিনিস পড়তে হয়, কনসেপ্টগুলো আরো অনেক গভীরে গিয়ে পড়তে হয়, কারণ কনসেপচুয়াল প্রশ্নও কিন্তু দেবে। বিষয়টা হয় এরকম, ধরো আমি 10টা প্রশ্ন যদি ধরি, 60টা প্রশ্ন দেবে, তো আমি ধরো 60টা না ধরে ধরো 10টা প্রশ্ন ধরেছি। ধরো 10টা এমসিকিউ এর মধ্যে দেখবে 6টা বা 7টা এমসিকিউ ইজি থেকে মডারেট, মিডিয়াম, ক্লিয়ার, উত্তরটা পারা যাচ্ছে, খুব কঠিন কিছু নয়। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? কিংবা হরিসেন কার সভাকবি ছিলেন? কিংবা লালকেল্লাকে তৈরি করেছিলেন? অথবা গান্ধীর আত্মজীবনী কোনটি? এই ধরনের প্রশ্নগুলো 10টার মধ্যে অন্তত 6টা তো পাবেই। এবার 10টার মধ্যে 6টা বা 7টা প্রশ্ন এই ধরনের পাওয়ার পর তোমরা সেগুলো খুব সহজে উত্তর করলে এবং মনে করলে বাহ, ভালো পরীক্ষা দিলাম। যে 3টে বা 4টে প্রশ্ন পড়ে রইল 10টার মধ্যে, সেটা হবে কিন্তু মিডিয়াম থেকে হার্ড। ওইটা হচ্ছে কিন্তু এই পরীক্ষায় বা যে কোনো ধরনের এমসিকিউ ফরম্যাটের সাফল্যের চাবিকাঠি। তো ওই মিডিয়াম থেকে হার্ড 10টার মধ্যে 3টে বা 4টে প্রশ্ন যেটা রয়েছে, সেটা তুমি কতটা সঠিকভাবে করতে পারছো। কারণ চাকরির পরীক্ষা মানে প্রসেস অফ এলিমিনেশন, বুঝতেই পারছো। এখানে যদি 10-এর মধ্যে তুমি 7 পাও বা 6 পাও, ধরো সেটা 60 বা 70% হয়, এটা তোমার পরীক্ষায় পাশ করার জন্য যথেষ্ট কিন্তু নাও হতে পারে। কারণ অন্যান্যরা তার থেকেও হয়তো বেশি পেয়ে সিট লিমিটেড চাকরিটা নিয়ে কিন্তু বেরিয়ে গেল। অতএব এটা আমরা বুঝতে পারি না অনেক সময়। আমরা ভাবি যে 10টার মধ্যে আমরা 60 মানে 6 বা 7 পেয়ে মানে 6টা বা 7টা প্রশ্ন পাচ্ছি, তার মানে এটা ভালো পরীক্ষা হলো, তা নয় কিন্তু। তাহলে যেগুলো কঠিন প্রশ্ন, একটু কঠিন থেকে কঠিন, সেই প্রশ্নগুলোই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়। আর ওই প্রশ্নগুলোকে সঠিকভাবে করতে গেলেই কিন্তু পড়াশোনাটা অনেক বেড়ে যায়। দেখো, হরিসেন এলাহাবাদ প্রশস্তির রচয়িতা, এটার জন্য পড়াশোনা করতে লাগে না। তোমরা যারা হিস্ট্রি স্টুডেন্ট, হিস্ট্রি অনার্স পড়েছো বা গ্র্যাজুয়েশনে করেছো, তারা এটা চোখ বুঝে বলে দেবে, তার জন্য বই পড়তে লাগে না। কিংবা দ্য স্টোরি অফ এক্সপেরিমেন্ট, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা যে গান্ধীর আত্মজীবনী, আমরা সকলেই জানি, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে 10টার মধ্যে 3টে থেকে 4টে মিডিয়াম থেকে হার্ড, এই প্রশ্নগুলোর উত্তর করতে না পারলে হাত থেকে পরীক্ষাটা বেরিয়ে যায়। এই প্রশ্নগুলোই হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। ওকে, এবং সেখানে অনেক রকমের প্রশ্ন দেবে, ঘুরিয়ে ফিরিয়ে। মানে আমি বলতে চাইছি যে নেচারটা বিভিন্ন। কিছু প্রশ্ন স্টেটমেন্ট বেস থাকতে পারে, কলাম ম্যাচিং থাকতে পারে। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু অনেক সময় খুব হার্ড লাগে আমাদের। বা কিছু প্রশ্ন থাকে খুব ট্রিকি। অর্থাৎ বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন, এটা ডব্লিউবিসিএস এক বছর প্রশ্ন দিয়েছিল। সবাই মীর কাসিম লিখেছে, কিন্তু উত্তরটা হবে মীর জাফর। কারণ বক্সারের যুদ্ধের সময় মীর কাসিম তখন কিন্তু বাংলার নবাব ছিলেন না, তিনি ততদিনে পদচ্যুত হয়েছে। লক্ষ্য না করলেই উত্তর ভুল হয়ে যাবে। তাহলে এমসিকিউ এমন একটা ফরম্যাট, ভুল করিয়ে নেবে, খুব সতর্ক থাকতে হয়। এই কারণে এমসিকিউ এর উত্তর দেওয়ার জন্য। তাহলে এইগুলো আমাদের শিখতে হবে তো।
বা এইগুলো তো প্র্যাকটিস করতে হবে যে কি ধরনের ভুল কমন হয়। মানে এমসিকিউ একটা সহজ প্রশ্ন মনে হচ্ছে তো ইজি উত্তর, কিন্তু আসলে উত্তরটা ভুল করে ফেললাম, এরকমও থাকে। কিছু প্রশ্ন হার্ড, মানে ইনফোটাই হয়তো, ইনফরমেশনটাই হয়তো একটু আনকমন, সেটাও থাকে। আবার কিছু থাকে কনসেপচুয়াল প্রশ্ন, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। কিছু প্রশ্ন থাকে কলাম ম্যাচিং, এইগুলো কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। দেখো আজকের দিনে স্কুলে কিন্তু এমসিকিউ ঢুকে গেছে, এবং তোমরা যদি একটু 9, 10, 11, 12-এর ইতিহাস বইয়ের অনুশীলনীগুলো দেখো, তাহলে দেখবে যে এমসিকিউ তো রয়েইছে, এবং কিছু কিছু এমসিকিউ কিন্তু মোটেই খোটে সহজ না। সুতরাং তোমাদের জন্য খুব সহজ প্রশ্ন আসা মানে অপেক্ষা করছে, এটা কিন্তু নাও হতে পারে। তাহলে এই হচ্ছে সাধারণ কিছু কথা যেগুলো আমার মনে হয় বলা দরকার ছিল, বললাম। তাহলে এই 3 মাস নিজেদেরকে পড়তে হবে ভালো করে। আমি বা আমার মতো যারা পড়াবেন তারা পুরো সিলেবাস পড়িয়ে শেষ করে দেবে, এটা কিন্তু হওয়া সম্ভব নয়। সেই জন্য এটা আমার পরিকল্পনা, বাকিরা কি করবেন আমি জানি না। আমি থিমেটিক কিছু জিনিস পড়াবো, কিছু কিছু থিম, কিছু কিছু চ্যাপ্টার যেগুলো আমার মনে হচ্ছে কঠিন, অথবা তোমরা সাজেস্ট করবে যে স্যার এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, এই জায়গাটা একটু বলে দিই। এইভাবে আমরা আগামী 3 মাসে পড়াশোনা করব। এটা হবে ক্লাসের প্রথম ভাগ, আর ক্লাসের দ্বিতীয় ভাগে থাকবে বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে চর্চা, আলোচনা। এছাড়া মক টেস্ট ইত্যাদি সেটা তো ইনস্টিটিউট যেরকম যা দেবার দেবে, কিন্তু ক্লাসের মধ্যে ক্লাসটাকে দুভাগে ভাগ করে নিয়ে প্রত্যেক ক্লাসে কিছু টোকেন প্রশ্ন উত্তর আলোচনা বিভিন্ন ধরনের। এখানে অবভিয়াসলি সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন এই সহজ প্রশ্নটা থাকবে না, বাছাই করা কিছু প্রশ্ন, 10টা 15টা প্রশ্ন বাছাই করা, কি 20টা প্রশ্ন, আর তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টপিক, কিছু ক্রিটিক্যাল এরিয়া, কিছু জায়গা যেটা ঠিক হাতের মধ্যে আসে না, সমস্যা হয় কনসেপ্টগুলো, এই ধরনের জিনিসগুলো নিয়েই আমি অন্তত ঠিক করেছি আমার সাবজেক্টের ইতিহাসের ক্লাস 9 থেকে 12-এর ক্লাসগুলো সাজাবো আগামী 3 মাসের জন্য, আর বাকিটা নিজেদের পড়তে হবে। পুরোনো সিলেবাসের, অর্থাৎ এই যে সিলেবাসটা আমরা দেখলাম, এই সিলেবাসটা যে সময়কালের, সেই সময়কালের পুরোনো সিলেবাসের জীবন মুখোপাধ্যায়ের বই পড়তে পারো, তাহলে মোটামুটি বেসিক ধারণাগুলো পরিষ্কার হবে। ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য 11-12-এর পুরোনো সিলেবাসের বই, পেপার 2 যেটা আগে আমরা বলতাম, সেই সিলেবাসটাই হচ্ছে এটা, যেটা এখানে তোমরা দেখলে। যদিও সেখানে আরো অতিরিক্ত কিছু ছিল, যেমন আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, যেগুলো এখানে নেই, কিন্তু বেছে বেছে পড়া, অর্থাৎ যেগুলো সিলেবাসের মধ্যে আছে সেইগুলো বেছে বেছে পড়া। তাহলে পুরোনো সিলেবাসের একটা বই হাতের কাছে রাখতে হবে, জীবন মুখোপাধ্যায়ের হোক বা অতুল রায়ের হোক। আর প্র্যাকটিস করতে হবে এমসিকিউ। দেখো এই মুহূর্তে যে এসএসসির বইগুলো রয়েছে, সেই বইগুলো তো কিছু মানে কেনা যেতেই পারে, কিন্তু আমি বলবো এমসিকিউ প্র্যাকটিস করার ভালো মানে বই হচ্ছে কিন্তু সিভিল সার্ভিসের প্র্যাকটিস সেট সলভ করা। তাহলে ভ্যারিয়েশনটা আরেকটু, মানে আরো ভ্যারাইটি প্রশ্ন হয়তো তোমরা পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার সিলেবাস সংক্রান্ত কথা, এবং আমরা কিভাবে ক্লাসটা অ্যাপ্রোচ করব সেই বিষয়টা হচ্ছে এটাই। নিজেদের উদ্যোগী হতেই হবে 3 মাস। আমি বা আমার মতন কোনো শিক্ষক গুলিয়ে খাইয়ে দিতে পারবে না, হচ্ছে পরিষ্কার কথা। এমসিকিউ কমন দেয়া সম্ভব নয়, 2-4টে প্রশ্ন মিলবেই, ওটা নিয়ে বলার কিছু নেই। এবং আমি দেখেছি কেউ কেউ খুব লাফায়, যেই তো আমি দেখো এই সেটে আমার 20টা প্রশ্ন চলে এসেছে। 20টা প্রশ্ন তুমি না পড়ালেও একজন ছাত্র বা ছাত্রী কমন পাবে, ঠিক আছে? কিন্তু যে প্রশ্নগুলো ডিসাইড করে দেবে তোমার ভাগ্য, তোমার চাকরি পাওয়া এবং না পাওয়ার মাঝে একটা দেওয়াল তুলতে পারে, সেই প্রশ্ন ওই রকম ভাবে কিন্তু কমন দেওয়া কখনোই সম্ভব না। এটা প্র্যাকটিস, তারপর পরীক্ষার হলের কমন সেন্স, এইগুলোই কিন্তু তোমাকে সাফল্য দেবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের সেশন। আমরা ক্লাস খুব দ্রুত শুরু করব, তোমরা যোগাযোগ করো। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, দেখো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, গ্রাসরুটের 2টো নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কল করবে। এই সাবজেক্টগুলো অফার আমরা করছি। হিস্ট্রি তো আমি আলোচনা করলাম, এছাড়াও ইংরেজি, বাংলা, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো আমরা অফার করছি। তোমরা যারা এর মধ্যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেবে, তোমরা এই নিচের দেওয়া 2টো যে নম্বর রয়েছে, অর্থাৎ 7980319138 এবং 7427927701, এই 2টো নাম্বারে তোমরা ফোন করো এবং বিস্তারিত জেনে নাও ঠিক কবে থেকে ক্লাস শুরু হবে,
সপ্তাহে কটা করে ক্লাস, অন্তত 2 বা 3টে ক্লাস তো দিতেই হবে আমাদের প্রতি সপ্তাহে। এবং ফিস কি আছে এইগুলোর জন্য ফোন করতে হবে, অর্থাৎ বাকি খুঁটিনাটি যা যা ইনফরমেশন তোমাদের জানার আছে সেটা কিন্তু এবার ফোন করে জানতে হবে। আমি ইতিহাসের ক্লাস নেব, সেই অনুযায়ী আমার যেটা বলার আমি বলে দিলাম। এবার দেখা হবে ক্লাসে। তাহলে এই সেশনটা এই পর্যন্তই। ভালো থেকো তোমরা প্রত্যেকে। গুড বাই।